The Matrix is everywhere. It is all around us. It is the world that has been pulled over your eyes to blind you from the truth. আমি শুধু কথা বলতেছি না, আমি প্রত্যেকটা চোখের দিকে তাকাচ্ছি। চোখের অভিব্যক্তি দেখে আমি বুঝতে পারি আলহামদুলিল্লাহ এইটুকু জ্ঞান যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে। আপনাকে সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে, আমাদের দেশে কে বা কারা আন্দোলন করেছিল এবং তাদের পেছনে কারা ছিল বা বর্তমানে আছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের কোনো মতাদর্শ, ইতিহাস বা তুলনার চোখে নয়, বরং টাকার গতিপথ অনুসরণ করতে হবে। দেখতে হবে নেতৃত্ব দিচ্ছিল কারা, কোন সংগঠনগুলো যুক্ত, কে তাদের অর্থ দিচ্ছিল এবং তাদের প্রকৃত উদ্দেশ্য কি। 2023 সালে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদনে স্পষ্টভাবে স্বীকার করা হয়, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নিজেই বিরোধী দলের পক্ষে কাজ করছিলেন। একটি প্রতিবেদনের শিরোনাম ছিল বাংলাদেশ পলিটিশিয়ান ফেসেস ডিসিপ্লিন ওভার থ্রেট এগেনস্ট ইউএস এনভয়। এখানে বলা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সম্পর্কে। ছবিতে দেখা যায় পিটার হাস ঢাকায় স্টপ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স নামে একটি অনুষ্ঠানে উপস্থিত আছেন। এটি মার্কিন দূতাবাসের আয়োজিত একটি ইভেন্ট, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের সামিল হয়েছিল। ছবির নিচে লেখা ছিল, পিটার হাস, the US ambassador to Bangladesh, meets with families of alleged victims of enforced disappearance in Dhaka। অর্থাৎ পিটার হাস ঢাকায় গুমের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, US is popular in Bangladesh among pro-democracy and rights advocates and critics of the Sheikh Hasina regime। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশের তথাকথিত গণতন্ত্রপন্থী ও মানবাধিকার কর্মীদের মধ্যে এবং শেখ হাসিনা সরকারের সমালোচকদের কাছে জনপ্রিয়। এখানে দেখা যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যে বিরোধী দলের সঙ্গে কাজ করছিলেন যাতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যায়। এটি 2023 সালের প্রতিবেদন এবং প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়িত ভয়েস অফ আমেরিকা। অর্থাৎ তারা নিজেরাই স্বীকার করেছে যে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের বিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, The US government announced that it had started taking steps to impose visa restrictions on Bangladeshi individuals who are found complicit in undermining the democratic electoral process। অর্থাৎ যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল যে যারা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসনে বাধাগ্রস্ত করায় 100 সংসদ সদস্য সহ প্রায় 300 নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এক বিবৃতিতে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে। এই ভিসা নিষেধাজ্ঞা মূলত তাদেরকেই লক্ষ্য করেছিল যারা মার্কিন হস্তক্ষেপ সম্পর্কে সচেতন ছিল এবং তার রোধ করার চেষ্টা করছিল। তবে বাস্তবে দেখা যায় বাংলাদেশের অনেক রাজনৈতিকবিদরা পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, কারণ তারা পশ্চিমে পড়াশোনা করেন, ছুটি কাটাতে যান, আর সেই সমাজের স্বীকৃতি পাওয়াটাকেই তারা নিজের মর্যাদার প্রতীক মনে করেন। তাই যুক্তরাষ্ট্র যখন ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেয় তখন অনেকেই ভয় পেয়ে তাদের অবস্থান পাল্টে নেয়, ফলে বিদেশি হস্তক্ষেপ চলতেই থাকে। প্রতিবেদনটি স্বীকার করেছে যে বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগ, যারা সাম্প্রতিক সহিংস আন্দোলনের আগ পর্যন্ত ক্ষমতায় ছিল, তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন এবং বিশেষভাবে বিরোধী দল বিএনপি ও তাদের পক্ষে সড়ক সহিংসতাকে সমর্থন দিচ্ছেন। অর্থাৎ সেই সময় আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছিল যে যুক্তরাষ্ট্র সমর্থিত হস্তক্ষেপ তাদের দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে চলছে। তারা বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছিল। নিজের দেশকে আমরা গড়ে তুলব, কারো মুখোমুখি হয়ে না। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। তখন যুক্তরাষ্ট্র তাদের পরিণতির হুমকি দেয় যদি তারা প্রতিবাদ চালিয়ে যায়। ফলে শেষ পর্যন্ত সরকার চুপ থেকে হস্তক্ষেপ চলতে দিয়েছে। আর আজ আমরা দেখছি তার ফল কি হয়েছে। আপনারা কি জানেন কিভাবে যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি তথাকথিত কালার রেভলিউশন বা রেজিম চেঞ্জ অপারেশন একটি দেশের সরকার পতনে কাজ করে? এই পরিকল্পনায় থাকে একাধিক উপাদানের মধ্যে 1. মাসল। এরা সাধারণত সমাজের প্রান্তিক শ্রেণী থেকে আসা চরমপন্থী তরুণরা, যাদের ব্যবহার করা হয় সহিংসতা সৃষ্টির জন্য। তারা পুলিশদের উপর আক্রমণ করে, দাঙ্গা বাধায়, দেশকে অস্থিতিশীল করে তোলে এবং ক্রমে সংকটকে আরও তীব্র করে তোলে। 2. ফেস অব দ্য মুভমেন্ট। এরা সাধারণত তরুণ কলেজ ছাত্র,
কথিত অ্যাক্টিভিস্ট বা সিভিল সোসাইটির কর্মী, যারা আসলে যুক্তরাষ্ট্র সরকারের অর্থে পরিচালিত হয়, বিশেষ করে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি বা NED নামের সংস্থার মাধ্যমে। তাহলে চলুন প্রথমে দেখি মাসল বা শক্তির দিকটা। পশ্চিমা মিডিয়া বাংলাদেশের অস্থিরতাকে একটি প্রো ডেমোক্রেসি আন্দোলন বা ছাত্রদের নেতৃত্বাধীন শান্তিপূর্ণ বিক্ষোভ হিসেবে দেখিয়েছে, কিন্তু বিবিসি তাদের 2024 সালের জুলাই মাসের প্রতিবেদনের শিরোনামে বলেন, বাংলাদেশ PM ব্লেমস পলিটিক্যাল ফোর্স ফর ভায়োলেন্স। পরোক্ষভাবে স্বীকার করেছে যে এই সহিংসতার পেছনে ছিল বিএনপি এবং জামাত সংগঠন, যার মধ্যে ছাত্র শাখাগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জামাতে ইসলামী দলটিকে বারবার নিষিদ্ধ ও পুনর্বহাল করা হয় কারা ক্ষমতায় আছে তার উপর নির্ভর করে। এই দলটির বিরুদ্ধে রয়েছে অসংখ্য সহিংসতার অভিযোগ। ভয়েস অফ আমেরিকা আবার অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদন পুনর্প্রকাশ করেছিল, যার শিরোনাম ছিল বাংলাদেশ ব্যান্স জামাতে ইসলামী পার্টি ফলোয়িং ভায়োলেন্ট প্রোটেস্টস দ্যাট লেফট মোর দেন 200 ডেডস। অবশ্যই এই ধরনের প্রতিবেদনে সবসময় এমনভাবে উপস্থাপন করা হয় যেন পুলিশ বা সেনাবাহিনীর শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা করছে, কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যুক্তরাষ্ট্র সমর্থিত চরমপন্থী গোষ্ঠী সহিংসতা শুরু করে, আর নিরাপত্তা বাহিনী প্রতিক্রিয়াস্বরূপ ব্যবস্থা নেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে 2013 সালের পর থেকে জামাতে ইসলামী দলের অধিকাংশ শীর্ষ নেতা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ফাঁসিতে ঝুলেছেন বা কারাগারে আছেন। তাদের বিরুদ্ধে 1971 সালে সংগঠিত হত্যা, অপহরণ, ধর্ষণ ইত্যাদি অপরাধের অভিযোগ রয়েছে।